এরপর আমরা 11 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 11 নম্বর প্রশ্নটি কি বলছে না, একটি বিদ্যালয়ে 3 ধরনের খেলা হয়ে থাকে। কিছু ছাত্র 2 ধরনের খেলা খেলে, কিন্তু কোনো ছাত্রই 3 ধরনের খেলা খেলে না। নিচের কোন ভেনচিত্রটি উপরিক্ত বক্তব্যটিকে সমর্থন করে? তাহলে একটা বিদ্যালয়ে 3 ধরনের খেলা হয়ে থাকে। কিছু ছাত্র 2 ধরনের খেলা খেলে, আবার কিছু ছাত্র একটাই খেলা খেলে, কিন্তু কোনো ছাত্রই 3টে খেলাই খেলে না। তাহলে প্রশ্নটি কি বলছে না, প্রশ্নটি বলছে যে একটা বিদ্যালয়ে 3টে খেলা হয়ে থাকে বা 3 ধরনের খেলা হয়। কিছু ছাত্র একটা খেলা খেলে, কিছু ছাত্র 2টো খেলা খেলে, কিন্তু কোনো ছাত্রই 3টে খেলায় খেলে না। তাহলে যে 3টে ভেনচিত্র দেওয়া আছে তার মধ্যে কোন ভেনচিত্রটি এই বক্তব্যটিকে সমর্থন করবে, চলো দেখি। প্রত্যেকটি ভেনচিত্রে 3টে করে বৃত্ত আছে। এখানে এক একটি বৃত্ত এক একটি খেলাকে নির্দেশ করে। তাহলে 3টে বৃত্ত 3টে খেলাকে নির্দেশ করে। আমরা প্রথমে প্রথম ভেনচিত্র অর্থাৎ পি নামের ভেনচিত্রটি নিয়ে আলোচনা করব। তুমি ভালোভাবে খেয়াল করো যে এই ভেনচিত্রে এমন কোনো অংশ আছে কি যেখানে 3টে বৃত্তেরই অংশ আছে, অর্থাৎ 3টে বৃত্তই সেই জায়গায় আছে। তুমি যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে দেখো, আমি একটি জায়গাকে লাল কালি দিয়ে চিহ্নিত করলাম, ওই জায়গাটিতে 3টে বৃত্তের অংশই আছে। আমি যদি এই রাফে আঁকি, একটা আছে এরকম বড় বৃত্ত, তার মধ্যে এরকম 2টো ছোট বৃত্ত আঁকা আছে। তাহলে দেখো এই অংশটা দেখো, এই অংশটা হচ্ছে বড় বৃত্তের মধ্যেও আছে, আবার ছোট বৃত্তের মধ্যেও আছে। তাহলে এই অংশটা যেহেতু 3টে বৃত্তেরই অংশ, তাহলে এই অংশটা নির্দেশ করছে যে 3টে খেলায় কিছু ছাত্র আছে এই ভেনচিত্রে যারা খেলে। তাহলে প্রথমটি হবে না। কেন হবে না? কারণ আমাকে প্রশ্নে বলেছে যে 2 ধরনের খেলা খেলতে পারে, 3 ধরনের খেলা কেউ খেলবে না। দ্বিতীয় ভেনচিত্রটি ভালোভাবে খেয়াল করো। দেখো দ্বিতীয় ভেনচিত্রে এই অংশটাতে 2টো বৃত্তের অংশ আছে, অর্থাৎ এই অংশের ছেলেরা 2টো খেলা খেলে। আবার এই অংশের ক্ষেত্রেও 2টো বৃত্তের অংশ আছে, তাহলে এই অংশের ছেলেরা 2টো করে খেলা খেলে। আবার দেখো এই অংশটা একটা করে বৃত্তেরই অংশ, আবার এই অংশটা সবকটাই হচ্ছে একটা বৃত্তেরই অংশ। তাহলে এইখানে যে ছেলেরা আছে তারা একটা করেই খেলা খেলে, অর্থাৎ কিউ ভেনচিত্রে টি কিছু ছেলে 2টো খেলা খেলে আর কিছু ছেলে একটা খেলা খেলে নির্দেশ করছে। তাহলে আমার কিউ ভেনচিত্রটি হচ্ছে সঠিক। এবার আসছি আর ভেনচিত্রে। এখানেও তুমি যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখো যে একটি অংশ আছে, যে অংশে 3টে বৃত্তটি অংশ আছে। কোন অংশটি? না এই অংশটা দেখো 3টে বৃত্তটি অংশ, অর্থাৎ এই অংশের ছেলেরা 3টে খেলায় খেলে। আমি যদি একটু রাফে ছবিটি পরিষ্কার করে আঁকি বা বড় করে আঁকি, দেখো এরকম ধরনের একটা বৃত্ত আছে, তারপরে এরকম আর একটা বৃত্ত আছে, তারপরে এরকম আর একটা বৃত্ত আছে। তাহলে এই অংশের ছেলেরা, অর্থাৎ এই অংশে যে ছেলেরা আছে তারা 3টে খেলাই খেলে। দেখো এই অংশটি হচ্ছে 3টে বৃত্তেরই অংশ, তাহলে এই অংশের ছেলেরা 3টে খেলাই খেলে। কিন্তু প্রশ্নে বলেছে 3টে খেলা কোনো ছেলেই খেলে না, তাহলে আর ভেনচিত্রটিও সঠিক নয়। তাহলে কেবলমাত্র কিউ সঠিক। তাহলে এবার অপশনগুলো দেখো কোনটা হবে। বলছে পি এবং কিউ, না, কারণ কিউ সঠিক, পি তো সঠিক নয়, তাহলে প্রথমটা হবে না। বিয়েরটা দেখো পি এবং আর সঠিক, না, পিও সঠিক নয়, আরও সঠিক নয়। সিয়েরটা বলছে কিউ এবং আর সঠিক, কিউ সঠিক কিন্তু আর সঠিক নয়, তাই সিও হবে না। তাহলে অপশন কোনটি হবে? তাহলে অপশন হবে ডি, অর্থাৎ ডি এর অ্যান্সারটি সঠিক। এখানে কোনোটিই নয় হবে, কারণ কিউ অপশনটি সঠিক কিন্তু কিউ অপশনটি 4টে অপশনের মধ্যে নেই, তাই আমি ডি অপশনটিতে দাগ দেব। এরপর আমরা 12 দাগের অঙ্কটি নিয়ে আলোচনা করব।
12 দাগের প্রশ্নটিতে বলা হয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে 4টি রাশি আছে, ডান স্তম্ভেও 4টি রাশি আছে, এদের মধ্যে মিল স্থাপন করতে হবে। এই ধরনের অঙ্ক করার সময় আমি প্রথমে বাম স্তম্ভ থেকে একটি রাশি চয়েস করব। 4টের মধ্যে আমার পছন্দ মতো একটি রাশি, যেটি আমার সহজ লাগবে সেটি আমি প্রথমে নির্বাচন করব। ধরো আমি প্রথমে 12 বিটি নির্বাচন করলাম, তাহলে 12 বি অর্থাৎ বাম স্তম্ভের যে বি আছে সেটিকে আমি সমাধান করব। কি দেয়া আছে বি? দেখো দেয়া আছে y = sin x/2 প্লাস cos x/2 তার হোল স্কোয়ার। দিস ইমপ্লাইজ y = এটা যদি আমি a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি তাহলে পাবো sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2 প্লাস 2 sin x/2 into cos x/2. This implies y = দেখো sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2, এটা মান হলো 1 প্লাস 2 sin x/2 into cos x/2, এটা হচ্ছে sin x এর ফর্মুলা। তাহলে আমি পেয়ে গেলাম y = 1 প্লাস sin x। এবার যদি এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হবে? কেন আমাকে দেখো dy/dx নির্ণয় করতে বলেছে x = π/2 বিন্দুতে। তাহলে অতএব এটাকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে পাবো আমরা dy/dx = 1 এর ডেরিভেটিভ, 1 হচ্ছে কনস্ট্যান্ট তাই x এর সাপেক্ষে 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 প্লাস sin x এর ডেরিভেটিভ আমরা জানি হচ্ছে x এর সাপেক্ষে cos x। তাহলে আমরা পেলাম কত? = cos x। এবার কোন বিন্দুতে বলেছে মানটা নির্ণয় করতে? না, আমাকে x = π/2 বিন্দুতে বলেছে। তাহলে অতএব dy/dx at the point x = π/2 তাহলে এখানেও আমি x এর জায়গায় π/2 বসাবো, তাহলে হবে হচ্ছে cos π/2। তাহলে cos π/2 এর মান কত? আমি জানি হচ্ছে cos π/2 এর মান হচ্ছে 0। তাহলে b এর সঙ্গে আমার 0 মিলল, তাহলে বিটা হবে 2, অর্থাৎ আমরা হবে বি কার সাথে মিলছে? না, বাম পক্ষের বি ডান পক্ষের 2 নম্বরের সাথে মিলছে। এরপর আমি অপশনগুলো খেয়াল করি। দেখো B2 কোথায় কোথায় আছে, দেখো বি এর দাগে দেখো B2 আছে, আর সি এর দাগেরও দেখো B2 আছে। তাহলে আমরা একটা অপশনে আসতে পারলাম না। এরপর আমি বাম পক্ষ থেকে বা বাম স্তম্ভ থেকে আরেকটি চয়েস করব, অর্থাৎ যে 4টে মান দেয়া আছে বা 4টে রাশি দেয়া আছে তাদের মধ্যে আমি একটা আবার চয়েস করব। কোন রাশিটি চয়েস করব? না, আমি ধরো সি চয়েস করলাম। সি কি আছে? না, লিমিট x টেন্ডস টু 0 e⁻x মাইনাস e⁻−x/x। চলো নেক্সট পেজে এটা করি। না, আমি চয়েস করলাম হচ্ছে সি। কি আছে? লিমিট x টেন্ডস টু 0 e⁻x মাইনাস e⁻−x/x, এটা আছে। তাহলে এটা আমি এল হসপিটাল রুল প্রয়োগ করে করব। দেখো যদি আমি লবে x এর মান 0 বসাই তাহলে পাবো হচ্ছে e⁻0 মাইনাস e⁻0/0। e⁻0 মানে 1 মাইনাস 1/0, তাহলে উপরে 0/0 অর্থাৎ 0/0 ফর্ম হলো। তাহলে আমি এল হসপিটাল রুল প্রয়োগ করি। এল হসপিটাল রুল প্রয়োগ করলে পাবো লিমিট x টেন্ডস টু 0, লবের ডেরিভেটিভ e⁻x এর ডেরিভেটিভ হয় e⁻x মাইনাস e⁻−x এর ডেরিভেটিভ, e⁻−x এর ডেরিভেটিভ হবে e⁻−x ইন্টু -1 বাই হচ্ছে x এর ডেরিভেটিভ, মানে হরে যে আছে, হরে x আছে, x এর ডেরিভেটিভ 1। তাহলে ইকুয়াল টু আমার হয়ে গেল লিমিট x টেন্ডস টু 0 e⁻x প্লাস e⁻−x/1। এবার আমি মানটি বসিয়ে দিই। মানটি যদি বসিয়ে দিই তাহলে পাবো হচ্ছে e⁻0, x এর মান 0 বসালে
e⁻0 প্লাস e⁻0 বাই 1, e⁻0 মানে হচ্ছে 1 প্লাস 1 বাই 1, 2 বাই 1 মানে হচ্ছে 2। তাহলে সি যে রাশিটি আছে তার মান পেলাম 2। তাহলে দেখো সি রাশিটি কার সঙ্গে মিলছে না, সি রাশিটি আমরা মিলছে 4-এর সাথে, অর্থাৎ সি হচ্ছে মিলছে 4 নাম্বারের সাথে। তাহলে দেখো সেটা কোথায় আছে, তাহলে B2 আর C4, দেখো B2 আর C4 আছে বি, তাহলে বি এর অপশনটি সঠিক। এরপর আমরা 13 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, মনে করো z = -2/1 + √3i। তারপর বিবৃতি 1 কি বলছে, আর্গ জেড বা আর্গুমেন্ট জেড = 2π/3। বিবৃতি 2 কি বলছে না, বলছে মড জেড = 2। তাহলে আমাকে এই প্রথমে বিবৃতি 1 সত্য না মিথ্যা সেটা নির্ণয় করতে হবে, তারপর বিবৃতি 2 সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে, তার উপর ভিত্তি করে এই 4টে যে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে সেটি বলতে হবে। এই প্রশ্নের সমাধান করার পূর্বে আমি কিছু সূত্র জেনে নেব। প্রথমেই যে সূত্রটি আমরা জানব সেটি হচ্ছে z = z1/z2, যেখানে z, z1 এবং z2 প্রত্যেকেই জটিল রাশি। তাহলে লেখা যায় আর্গ জেড = আর্গ z1 মাইনাস আর্গ z2। ফর্মুলা 2 তে আমরা পড়ব z = z1/z2 যদি হয়, ইমপ্লাইজ আমরা লিখতে পারবো মড জেড = মড z1/মড z2। চলো এবার 13 নম্বর প্রশ্নের উত্তর করি। প্রথমে আমি প্রশ্নটি লিখে ফেললাম, z = -2/1 + √3i। তাহলে সূত্র অনুসারে আমরা লিখতে পারবো, অতএব আর্গুমেন্ট z = আর্গুমেন্ট -2 মাইনাস আর্গুমেন্ট 1 + √3i। প্রথমে আমরা আর্গুমেন্ট -2 এর মান নির্ণয় করব। তাহলে আমরা ফার্স্টে আর্গ -2 এর মান নির্ণয় করব। -2 হচ্ছে একটা বাস্তব সংখ্যা, আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যাই হলো কাল্পনিক সংখ্যা। তাহলে আমরা -2কে কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা রূপে প্রকাশ করে ফেলি। তাহলে আমরা লিখতে পারি, দেখো -2 = -2 প্লাস 0 × i। এখন এই কাল্পনিক সংখ্যাটির বা জটিল সংখ্যাটির -2 হলো বাস্তব অংশ বা রিয়েল পার্ট, আর 0 হলো কাল্পনিক বা অবাস্তব অংশ বা ইমাজিনারি পার্ট। এই জটিল রাশিটিকে যদি বিন্দু আকারে প্রকাশ করি তাহলে আমরা পাবো -2, 0। অর্থাৎ বিন্দু আকারে প্রকাশ করতে গেলে প্রথমে রিয়েল পার্টটি লিখতে হয়, তারপর ইমাজিনারি পার্টটি লিখতে হয়। এরপর আমরা -2, 0 বিন্দুটিকে কমপ্লেক্স প্লেনে বসাবো। চলো আমরা কমপ্লেক্স প্লেনটি অঙ্কন করি। এটা হচ্ছে x ড্যাশ। এই x ড্যাশকে বলা হয়ে থাকে রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ।
এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। ওয়াই ওয়াই ড্যাশকে বলা হয়ে থাকে ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ। বাস্তব অক্ষ এবং ইমাজিনারি অক্ষ যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে মূল বিন্দু, তার নাম দিলাম ও, এবং এর স্থানাঙ্ক ধরা হয়ে থাকে 0,0। এবার আমরা -2,0 বিন্দুটিকে যদি এখানে বসাই তাহলে -2,0 বিন্দুটি কোথায় অবস্থিত হবে? ধরো এরকম জায়গায় অবস্থিত হবে -2,0 বিন্দুটি। তারপর আমরা এই -2,0 বিন্দুটি ধনাত্মক বাস্তব অক্ষের সঙ্গে যে কোণ করেছে সেটি নির্ণয় করব। দেখো -2,0 বিন্দুটি ধনাত্মক বাস্তব অক্ষের সঙ্গে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, বা বলতে পারি আমরা পাই কোণ উৎপন্ন করেছে। তাহলে আগ -2 এর মান হবে পাই। তোমরা জেনে রাখবে যে যে সমস্ত জটিল রাশিকে আমরা a,0 বা 0,b এই আকারে লিখতে পারবো, সেই সমস্ত জটিল রাশির আর্গুমেন্ট আমি সবসময় কমপ্লেক্স প্লেনে বসিয়ে নির্ণয় করব। তুমি দেখো এই বিন্দুগুলি অর্থাৎ a,0 বা 0,b সর্বদা বাস্তব অক্ষ বা ইমাজিনারি অক্ষের উপর অবস্থিত। তাই যে সমস্ত জটিল রাশিকে আমরা a,0 বা 0,b এই আকারে প্রকাশ করতে পারবো তাদের আর্গুমেন্ট সবসময় আমরা কমপ্লেক্স প্লেনে বসিয়ে নির্ণয় করব। তাহলে আমরা এখানে আর্গুমেন্ট -2 এর মান বসিয়ে দিই পাই মাইনাস, এরপর আমরা আর্গুমেন্ট 1 + √3i এর মান নির্ণয় করব। তাহলে এখন আমরা নির্ণয় করব আর্গুমেন্ট 1 + √3i ইকুয়াল টু, আমরা ফর্মুলা অনুসারে জানি tan ইনভার্স y/x। y মানে হচ্ছে জটিল রাশির ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট কত না √3, বাই এই জটিল রাশিটির রিয়েল পার্ট কত 1, ইকুয়াল টু আমরা লিখতে পারবো tan ইনভার্স √3। tan ইনভার্স √3 বলতে কি বোঝায়? tan ইনভার্স √3 বলতে বোঝায় যে tan কত ডিগ্রির মান √3। তাহলে tan ইনভার্স √3 মানেই tan কত ডিগ্রির মান √3। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে tan ইনভার্স √3 মানে হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি π/3। যখন আমরা কোনো জটিল রাশিকে 0,b বা a,0 এই বিন্দু আকারে প্রকাশ করতে পারবো না, তখন আমরা কমপ্লেক্স প্লেনে প্লট করব না। কমপ্লেক্স প্লেনে প্লট না করে আমরা এই পদ্ধতিতে আর্গুমেন্ট নির্ণয় করব। দেখো এই 1 + √3i এটাকে যদি বিন্দু আকারে প্রকাশ করি তাহলে আমরা পাবো কত না, তাহলে আমরা পাবো হচ্ছে বিন্দুটি হচ্ছে 1, √3। এটা বা এটার সঙ্গে মিলছে না, তাই আমরা এই পদ্ধতিতে 1 + √3i এর আর্গুমেন্ট নির্ণয় করলাম। তাহলে এখানে যদি আমরা আর্গুমেন্ট 1 + √3i এর মান বসিয়ে দিই তাহলে পাবো হচ্ছে π/3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 2π/3। তাহলে বিবৃতি 1 কি হবে? সত্য না মিথ্যা?
দেখো বিবৃতি 1 বলছে আর্গুমেন্ট z ইকুয়াল টু 2π/√3, তাহলে বিবৃতি 1 হচ্ছে সত্য। পর আমরা বিবৃতি 2টি সত্য না মিথ্যা সেটা দেখব। দেওয়া আছে z ইকুয়াল টু -2/1 + √3i, অতএব মড z ইকুয়াল টু আমরা লিখতে পারবো mod of -2/mod of 1 + √3i ইকুয়াল টু mod of -2 মানেই হচ্ছে 2, কারণ আমরা জানি মড ভ্যালু বলতে পরম মান বা বলতে পারো পজিটিভ মান বোঝায়। mod 1 + √3i এটার মান হবে √ রিয়েল পার্ট 1 তার স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট √3 তার স্কোয়ার ইকুয়াল টু 2 নিচেটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখবে তার ভ্যালু পাবে 2 কেটে গেল ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা পেলাম অতএব মড z এর ভ্যালু হচ্ছে 1, তাহলে মড z এর ভ্যালু পেলাম 1। কিন্তু বিবৃতি 2তে বলছে মড z 2, অর্থাৎ মড z এর ভ্যালু 2, তাহলে বিবৃতি 2 কি হবে না বিবৃতি 2 হবে মিথ্যা, অর্থাৎ বিবৃতি 2 হচ্ছে ভুল বা মিথ্যা। তাহলে দেখো চারটে অপশনের মধ্যে কোনটি হবে? বিবৃতি 1 সত্য 2 মিথ্যা। দেখো সি এর অপশনটি হবে বিবৃতি 1 সত্য আর বিবৃতি 2 মিথ্যা, তাহলে আমার সিটি সঠিক। এবার আমরা 14 দাগের প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেলি, x + 1/x > 2 এই অসমীকরণটির সমাধান সেট আমাকে নির্ণয় করতে হবে। ইমপ্লাইজ আমরা লিখতে পারবো, পরের লাইন হচ্ছে x + 1/x, আমি যদি ডান দিকের 2টাকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে হবে -2 > 0। দিস ইমপ্লাইজ আমি যদি লসগু করি তাহলে লসগু হবে x আর উপরে হবে x² + 1 -2x > 0। দিস ইমপ্লাইজ আমি যদি উপরটাকে একটু সাজিয়ে লিখি তাহলে পাবো আমরা x² - 2x + 1/x > 0। তাহলে x² - 2x + 1 এটা হলো x - 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা নেক্সট লাইনে লিখব, দিস ইমপ্লাইজ x - 1 তার হোল স্কোয়ার বাই x > 0। এটা আমরা 1 নম্বর নাম। এবার দেখো x - 1 তার হোল স্কোয়ার বাই x, এই রাশিটির মান হবে বলা হচ্ছে > 0। x এর কোন মানের জন্য এটা সিদ্ধ হবে? তুমি যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখো x - 1 তার হোল স্কোয়ার এটা হচ্ছে পজিটিভ রাশি, x - 1 তার হোল স্কোয়ার হচ্ছে পজিটিভ রাশি, x এর সমস্ত বাস্তব মানের জন্য এটা পজিটিভ রাশি হবে। তাহলে বাম পক্ষের পুরো রাশিটির মান 0 বা 0 থেকে বড় হতে গেলে x কে অবশ্যই কি হতে হবে না x কে অবশ্যই > 0 হতে হবে। x = 0 হতে পারবে না, কেন? কারণ x = 0 যদি হয় তাহলে এটা অসঙ্গত হয়ে যাবে। আর x < 0 হতে পারবে না, কেন না? কারণ x < 0 হলে এই রাশিটির মান নেগেটিভ হয়ে যাবে, সেটা 0 থেকে বড় নয়। তাহলে এই 1 নং অসমীকরণটি সিদ্ধ হবে কেবলমাত্র x > 0 জন্য। তাহলে অতএব নির্ণীয় সমাধান কি হবে না নির্ণীয় সমাধান হবে
এক্স এর মানটা হবে 0 থেকে বড় এবং কত বড় হবে না ইনফিনিটি থেকে ছোট হবে। এটাই হচ্ছে সমাধান সেট। তাহলে এক্স এর মানটা হচ্ছে 0 থেকে বড় আর ইনফিনিটি থেকে ছোট। তাহলে দেখি কোন অপশনটি হবে না, দেখো তাহলে আমার অপশন হবে এ। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 15 দাগের প্রশ্নটি। প্রশ্নটিতে বলেছে tan a minus b by tan a plus sin square c by sin square a equal to 1 থেকে tan square c equal to tan a into tan b প্রমাণ করার ধাপগুলি হলো, 4টে ধাপ বা অপশন দেয়া আছে, সেগুলোকে তোমাকে সাজাতে হবে যে কোনটার পর কোনটা হবে। অর্থাৎ তোমাকে একটা সমীকরণ দেয়া আছে, সেখান থেকে একটা সমীকরণ প্রমাণ করতে বলেছে। এখন এই সমীকরণ থেকে এই সমীকরণটি প্রমাণ করার জন্য তুমি যে ধাপগুলো অবলম্বন করবে সেই ধাপগুলো দেয়া আছে, 4টে ধাপ দেয়া আছে। এবার এগুলোকে সাজাতে হবে কোনটার পর কোনটা আসবে। চলো এই প্রশ্নের আমরা উত্তর করে ফেলি। প্রথমে আমি প্রশ্নটি লিখে ফেললাম। ইমপ্লাইজ, এখান থেকে আমরা লিখতে পারবো sin square c by sin square a equal to 1 minus tan a minus b by tan a। ইমপ্লাইজ বাঁ দিকটা যা আছে তাই রাখলাম, ইকুয়াল টু 1 মাইনাস tan a minus b ইন্টু 1 by tan a কে আমরা লিখতে পারি cot a। ইমপ্লাইজ বাঁ দিকটা যা আছে তাই থাকলো, ইকুয়াল টু 1 মাইনাস, দেখো tan a minus b একে আমরা লিখতে পারি sin a minus b বাই cos a minus b, আর cot a কে আমরা লিখতে পারবো cos a বাই sin a। এরপর আমরা বাঁ দিকটা যা আছে তাই রাখবো আর ডান দিকটাকে আমরা লসাগু করব। তাহলে আমরা কি পাবো দেখি, নেক্সট পেজে যাই। তাহলে আমরা পাবো ইমপ্লাইজ sin square c by sin square a equal to sin a cos a minus b minus cos a sin a minus b by cos a minus b into sin a। ইমপ্লাইজ বাঁ দিকটা যা আছে তাই রাখলাম, ইকুয়াল টু, দেখো ওপরের এই অংশটা sin a minus b এর ফর্মুলা পড়বে। এখানে a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে a minus b। তাহলে আমরা উপরে লিখতে পারবো sin a minus a minus b বাই নিচে যা আছে আমরা তাই লিখে ফেললাম। ইমপ্লাইজ বাঁ দিকটা যা আছে তাই লিখলাম, ইকুয়াল টু, এখন যদি আমরা এটাকে সিম্পলিফিকেশন করি তাহলে দেখবে এখান থেকে আমরা পাবো b। তাহলে আমরা লিখব ইকুয়াল টু সাইন b বাই নিচে যা আছে আমরা তাই লিখলাম। এবার দেখো আমার উভয় দিক থেকে একটা সাইন এ কেটে যাচ্ছে, তাহলে এদিকে পড়ে থাকছে হচ্ছে সাইন এ। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ সাইন স্কোয়ার সি ইকুয়াল টু, উপরে আমরা লিখব সাইন এ সাইন বি বাই কস অফ এ মাইনাস বি। এটাকে আমরা এ নাম দিলাম। তাহলে আমরা এখানে দেখো সাইন স্কোয়ার সি পেয়ে গেলাম, সাইন স্কোয়ার সি ইকুয়াল টু সাইন এ ইন্টু সাইন বি বাই কস অফ এ মাইনাস বি। এবার আমি কস স্কোয়ার সি নির্ণয় করব। তাহলে আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা লিখতে পারি অতএব কস স্কোয়ার সি ইকুয়াল টু 1 মাইনাস
সাইন স্কোয়ার সি ইমপ্লাইজ কস স্কোয়ার সি ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার সি এর ভ্যালুটা বসালাম। দেখো আমরা আগের পেজে এ নাম্বার সমীকরণে সাইন স্কোয়ার সি এর ভ্যালু পেয়েছি, এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাবো এটা। এটা কোথা থেকে পেলাম না, ইউজিং এ। ইমপ্লাইজ কস স্কোয়ার সি ইকুয়াল টু আমরা কি পাবো, আর বাঁ দিকটা আমরা লিখলাম না, শুধু লিখলাম হচ্ছে ইকুয়াল টু। যদি লসাগু করি তাহলে লসাগু কত হবে না, লসাগু কস এ মাইনাস বি, আর ওপরে হবে কস এ মাইনাস বি মাইনাস সাইন এ সাইন বি ইকুয়াল টু। এখন আমরা কস এ মাইনাস বি এর ফর্মুলাটি প্রয়োগ করব। কস এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে আমরা কস এ মাইনাস বির ফর্মুলাটা উপরে লিখে ফেলি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মাইনাস দিয়ে যা ছিল আমরা তাই লিখি, মাইনাস সাইন এ সাইন বি বাই কস অফ এ মাইনাস বি। তাহলে আমরা উপরে দেখছি যে প্লাস সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি কেটে গেল। তাহলে আমার কি পড়ে থাকলো, তাহলে আমার পড়ে থাকলো হচ্ছে কস এ কস বি, এটা উপরে পড়ে থাকলো, আর নিচে থাকলো আমার হচ্ছে কস অফ এ মাইনাস বি। তাহলে আমরা কস স্কোয়ার সি এর ভ্যালু পেয়ে গেলাম কি না, কস স্কোয়ার সি ইকুয়াল টু পেয়ে গেলাম কস এ কস বি বাই কস অফ এ মাইনাস বি, এটার নাম দিলাম হচ্ছে বি। তাহলে আমরা দেখো সাইন স্কোয়ার সি আর কস স্কোয়ার সি এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা এবার ট্যান স্কোয়ার সি এর মান সহজেই নির্ণয় করতে পারবো। নেক্সট পেজে যাই। অতএব ট্যান স্কোয়ার সি ইকুয়াল টু সাইন স্কোয়ার সি বাই কস স্কোয়ার সি। দেখো সাইন স্কোয়ার সি এর আমরা ভ্যালু আগে কত পেয়েছি দেখে নিই। দেখো সাইন স্কোয়ার সি এর ভ্যালু পেয়েছি আমরা সাইন এ সাইন বি বাই কস অফ এ মাইনাস বি। তাহলে আমরা এখানে সাইন স্কোয়ার সি এর ভ্যালুটা বসাই, সাইন এ সাইন বি বাই কস অফ এ মাইনাস বি। আর আমরা কস স্কোয়ার সি এর ভ্যালু পেলাম, দেখবে পেয়েছি আগেই, কস এ কস বি বাই কস অফ এ মাইনাস বি। তাহলে নেক্সট লাইন আমরা লিখতে পাচ্ছি ইকুয়াল টু সাইন এ সাইন বি বাই কস অফ এ মাইনাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি বাই কস এ কস বি। এবার দেখো কস অফ এ মাইনাস বিটা কেটে গেল। তাহলে আমার যেটা পড়ে থাকলো দেখো সেটা হচ্ছে ওপরে পড়ে থাকলো হচ্ছে সাইন এ সাইন বি, আর নিচে পড়ে থাকলো হচ্ছে কস এ কস বি। তাহলে নেক্সট লাইনে দেখো আমরা লিখতে পারবো সাইন এ বাই কস এ, এটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে ট্যান এ, আর সাইন বি বাই কস বি এটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে ট্যান বি। তাহলে আমরা ইকুয়াল টু লিখছি ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে আমরা ট্যান স্কোয়ার সি ইকুয়াল টু ট্যান এ ইন্টু ট্যান বি প্রমাণ করে ফেললাম। চলো এবার আমরা দেখি কোন অপশনটি হবে, প্রশ্নে যাই। তাহলে দেখো আমরা যে ধাপগুলো করেছিলাম, আমরা 1 নম্বর কোন ধাপটা পেয়েছিলাম, দেখো 1 নম্বরে পেয়েছিলাম এটা সাইন স্কোয়ার সি বাই সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস ট্যান এ ট্যান বি।
এটা হচ্ছে প্রথমে পেয়েছিলাম, মানে 1। আর তারপরে আমরা পেয়েছিলাম, দেখো, সাইন স্কোয়ার সি এর মান বার করেছিলাম, এটা হচ্ছে 2। তারপরে আমরা কস স্কোয়ার সি এর মান বার করেছিলাম, এটা হচ্ছে 3। আর সবার শেষে আমরা ট্যান স্কোয়ার সি এর মান বার করেছিলাম, এটা হচ্ছে 4। তাহলে যদি এগুলোকে মেলাও তাহলে দেখো কোন অপশনটা হবে না, তাহলে দেখো তোমার অপশন হবে সি। প্রথমে 1, তারপরে 3, তারপরে হচ্ছে 2, আর সবার শেষে হচ্ছে 4। এরপর আমরা 16 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটিতে বলেছে যে নিচের প্রশ্নে বিবৃতি 1 বা উক্তি, বিবৃতি 2 বা উক্তির কারণ দেওয়া আছে। অর্থাৎ বিবৃতি 1 দেওয়া আছে আর বিবৃতি 2 দেওয়া আছে। বিবৃতি 1 হলো উক্তি আর বিবৃতি 2 হলো উক্তির কারণ। বিবৃতি 1-এ বলা আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে সর্বদা tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল টু tan a ইন্টু tan b ইন্টু tan c। আর বিবৃতি 2-তে বলা আছে ত্রিভুজ এবিসি এর 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে নিচের যে 4টে অপশন আছে এই 4টে অপশনের মধ্যে কোনটি হবে সেটি তোমাদের বলতে হবে। চলো এই প্রশ্নের আমরা উত্তর করে ফেলি। প্রথমে আমরা বিবৃতি 2 লিখলাম। বিবৃতি 2-তে কি বলছে না ত্রিভুজ এবিসি এর 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অবশ্যই আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে 3টে কোণ হচ্ছে এবিসি হলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি বা পাই লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি যে বিবৃতি 2 হচ্ছে সঠিক। এরপর আমরা বিবৃতি 1 নিয়ে আলোচনা করব। বিবৃতি 1টি অবশ্যই বিবৃতি 2 এর জন্য সত্য হবে। দেখো কিভাবে বিবৃতি 2-কে কাজে লাগিয়ে বিবৃতি 1 প্রমাণ করছি। বিবৃতি 2 থেকে আমি লিখতে পারি a প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি। এরপর আমি উভয় পক্ষে ট্যান নিয়ে নিলাম। তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ ট্যান এ প্লাস বি ইকুয়াল টু ট্যান পাই মাইনাস সি। ইমপ্লাইজ এরপর আমরা ট্যান এ প্লাস বি এর ফর্মুলা প্রয়োগ করব। না, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা হলো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি ইকুয়াল টু ট্যান পাই মাইনাস সি বলতে আমরা জানি মাইনাস ট্যান সি। এরপর আমরা সিম্পল গুণ করব। গুণ করলে আমরা পাবো ইমপ্লাইজ ট্যান এ প্লাস ট্যান বি ইকুয়াল টু মাইনাস ট্যান সি ইন্টু 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ইমপ্লাইজ বাঁ দিকে যা আছে তাই থাকলো, ট্যান এ প্লাস ট্যান বি ইকুয়াল টু মাইনাস ট্যান সি দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস ট্যান সি প্লাস ট্যান এ ট্যান বি ট্যান সি। এরপর যদি আমরা মাইনাস ট্যান সিকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে বাঁ দিকটি হয়ে যাবে ইমপ্লাইজ ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি ইকুয়াল টু ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি। তাহলে আমরা বলতে পারি যে বিবৃতি 1 হচ্ছে সঠিক, কারণ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। বিবৃতি 1-কে আমরা প্রমাণ করেছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই কে কাজে লাগিয়ে। অর্থাৎ আমরা বলতে পারবো বিবৃতি 2
মানেই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি বা পাই। বিবৃতি 1 সঠিক কারণ। তাহলে চলো আমরা দেখি 4টে অপশনের মধ্যে কোন অপশনটি হবে। এ অপশনটিতে আছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক। অবশ্যই বিবৃতি 1ও সঠিক পেয়েছি, আবার বিবৃতি 2ও সঠিক পেয়েছি। এবং বলছে বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। দেখো, বিবৃতি 1 আমরা প্রমাণ করেছি বিবৃতি 2কে কাজে লাগিয়ে, তাই বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। তাহলে প্রথম অপশনটি সঠিক, তাহলে এখানে অ্যান্সার হবে এ। এরপর আমরা 17 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, নিচের প্রশ্নে বিবৃতি এ এবং বিবৃতি বি দেওয়া আছে। নিচের কোন বিকল্পটি বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে? বিবৃতি এ একটি দেওয়া আছে, আর একটি বিবৃতি বি দেওয়া আছে। এই 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোন অপশনটি এক্ষেত্রে হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। চলো এই প্রশ্নের আমরা উত্তর করে ফেলি। আমি প্রথমে বিবৃতি বিটি লিখব। বিবৃতি বিতে দেওয়া আছে এফ ড্যাশ সি ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। এটা হচ্ছে ডেরিভেটিভের সংজ্ঞা, বা বলতে পারো অবকলনের সংজ্ঞা, অর্থাৎ এটা হচ্ছে ডেরিভেটিভের ডেফিনেশন। এই অবকলনের সংজ্ঞাটি থেকেই সমস্ত ডেরিভেটিভ করা হয়ে থাকে, অর্থাৎ সমস্ত ডেরিভেটিভের কারণ হলো এই অবকলনের সংজ্ঞাটি, বা বলতে পারো যে সমস্ত ডেরিভেটিভের কারণ হলো এই বিবৃতি বিটি। এবার আমরা বিবৃতি এ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বলতে পারবো যে বিবৃতি বি হলো সত্য। এবার আমরা বিবৃতি এ নিয়ে আলোচনা করব। বিবৃতি এতে দেওয়া আছে যেটি, সেটি লিখলাম। নেক্সট লাইনে আমরা লিখছি ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু, এই 1 আর এই মাইনাস কস 2xটাকে আমরা একসঙ্গে লিখব। তাহলে আমরা লবে লিখছি 1 মাইনাস কস 2x প্লাস সাইন 2x বাই, হরের ক্ষেত্রেও এই 1 আর প্লাস কস 2xটাকে একসঙ্গে লিখব। তাহলে আমরা হরে পাবো 1 প্লাস কস 2x প্লাস সাইন 2x ইমপ্লাইজ y ইকুয়াল টু 1 মাইনাস কস 2x এর ফর্মুলা হলো 2 সাইন স্কোয়ার x, আর সাইন 2x এর কি ফর্মুলা না লিখতে পারবো আমরা, প্লাস সাইন 2x এর ফর্মুলা হলো 2 সাইন x কস x বাই 1 প্লাস কস 2x এর সূত্র হলো 2 কস স্কোয়ার x প্লাস সাইন 2x এর সূত্র হচ্ছে 2 সাইন x কস x। নেক্সট পেজে আমরা লব থেকে 2 সাইন x কমন নেব, আর হর থেকে 2 কস x কমন নেব। চলো নেক্সট পেজে যাই। ইমপ্লাইজ y ইকুয়াল টু, আমি যদি লব থেকে 2 সাইন x কমন নিই তাহলে ভিতরে পড়ে থাকবে, বা লিখতে পারবো 2 সাইন x ইন্টু সাইন x প্লাস কস x বাই, হর থেকে যদি 2 কস x কমন নিই তাহলে আমরা লিখতে পারবো 2 কস x ইন্টু কস x প্লাস সাইন x। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইন x প্লাস কস x আর এই নিচেও সাইন x প্লাস কস x কেটে গেল, আর এই 2টা কেটে গেল। তাহলে আমার
পড়ে থাকছে y ইকুয়াল টু সাইন এক্স বাই কস এক্স। আমরা জানি সাইন এক্স বাই কস এক্স মানে হচ্ছে ট্যান এক্স। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ y ইকুয়াল টু ট্যান এক্স। এবার আমরা এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমরা পাবো dy বাই dx ইকুয়াল টু, আমরা জানি ট্যান এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স। আমাকে এক্স ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে dy বাই dx নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব dy বাই dx অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু পাই বাই 4 ইকুয়াল টু, আমরা এই x এর জায়গায় কি বসাবো না পাই বাই 4 বসিয়ে দেবো। তাহলে আমরা পাবো সেক স্কোয়ার পাই বাই 4। আমরা জানি সেক পাই বাই 4 এর মান √2, তাহলে সেক স্কোয়ার পাই বাই 4 এর মান হবে √2 তার স্কোয়ার ইকুয়াল টু 2। দেখো প্রশ্নে বলেছে dy বাই dx অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু পাই বাই 4 এর মান হবে 2, আমারও 2 এসছে। তাহলে বলতে পারি বিবৃতি এ হলো সত্য, এবং এই বিবৃতি এর কারণকে না বিবৃতি এ এর কারণ হলো বিবৃতি বি। তাহলে চলো দেখি চারটে অপশনের মধ্যে কোন অপশনটি হবে। অপশন এ, দেখো বলা আছে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী না, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী নয়। আমরা জানি যে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, অর্থাৎ বিবৃতি বি হচ্ছে অবকলনের ডেফিনেশন, যেটার উপর ভিত্তি করে বিবৃতি এ সত্য হয়েছে। এবার চলো আমরা অপশন বি দেখি। না, অপশন বিতে আছে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। ঠিকই বলেছে, দেখো বিবৃতি বি মানে এই অবকলনের ডেফিনেশনটি হলো বিবৃতি এ এর কারণ, কারণ সমস্ত অবকলন এই ডেফিনেশনের উপর ভিত্তি করেই হয়ে থাকে। তাহলে আমার অ্যান্সার হবে কোনটি না, অ্যান্সার হবে বি। এরপর আমরা 18 দাগের প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো y ইকুয়াল টু 3x মাইনাস এক্স স্কোয়ার অপেক্ষকের x ইকুয়াল টু 3a পরিবর্তনের হার ড্যাশ। এই শূন্যস্থানে নিচের চারটে অপশনের মধ্যে যেটি হবে সেটি বসাতে হবে। চলো আমরা 18 দাগের প্রশ্নের উত্তর করি। দেওয়া আছে আমার y ইকুয়াল টু 3x মাইনাস এক্স স্কোয়ার, x ইকুয়াল টু 3 তে পরিবর্তনের হার মানেই আমাকে x ইকুয়াল টু 3 বিন্দুতে dy বাই dx নির্ণয় করতে হবে। dy বাই dx বলতে আমরা বুঝি x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। তাহলে অতএব dy বাই dx ইকুয়াল টু হবে 3 ইন্টু 1, কারণ 3x এর ডেরিভেটিভ করলে 3 কনস্ট্যান্ট থেকে গেল, আর x এর ডেরিভেটিভ হচ্ছে 1, মাইনাস আমরা জানি x স্কোয়ার এর ডেরিভেটিভ হচ্ছে 2x। তাহলে ইকুয়াল টু আমরা পাবো 3 মাইনাস 2x। আমাকে x ইকুয়াল টু 3 বিন্দুতে পরিবর্তনের হার নির্ণয় করতে বলেছিল। তাহলে এখন আমরা কি লিখবো না, অতএব dy বাই dx পয়েন্টটা বসাবো x ইকুয়াল টু কত 3। তাহলে এখানে আমরা x এর জায়গায় 3 বসিয়ে দিলে পাবো 3 মাইনাস 2 ইন্টু 3 সমান সমান 3 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 3। তাহলে x ইকুয়াল টু 3 এ পরিবর্তনের হার হলো মাইনাস 3। তাহলে দেখো উত্তর কোনটি হবে না, উত্তর হবে সি। এরপর আমরা 19 দাগের প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো পি একটি ধনাত্মক বাস্তব সংখ্যা মড এক্স লেস ইকুয়াল টু পি হলে এক্স বিলংস টু, নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাকে নির্ণয় করতে হবে। চলো 19 দাগের প্রশ্নের উত্তর করে ফেলি। আমার দেওয়া আছে মড এক্স লেস ইকুয়াল টু পি। মড এক্স লেস ইকুয়াল টু পি থাকলে আমরা লিখতে পারবো বা আমরা জানি এক্স লেস ইকুয়াল টু পি
এবং এক্স গ্রেটার ইকুয়াল টু মাইনাস পি। দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু, এটা মানেই হচ্ছে ক্লোজ ইন্টারভেল মাইনাস পি থেকে পি। তাহলে দেখো কোন উত্তরটি হবে না 19 দাগের উত্তরটি হবে এ। এরপর আমরা 20 দাগের প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো y ইকুয়াল টু 1 প্লাস 2x মাইনাস 3x স্কোয়ার বক্রটির ওপর যে বিন্দুতে তার স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত, তার স্থানাঙ্ক নির্ণয়ের জন্য নিম্নোক্ত ধাপগুলির সঠিক ক্রম হবে এই চারটে অপশনের মধ্যে কোনটি? এখানে দেখো আমার চারটে ধাপ দেওয়া আছে। এই প্রশ্নটির সমাধান করার সময় কোন ধাপটির পর কোন ধাপটি হবে সেটি আমাকে সাজাতে হবে। 1 থেকে 4টে ধাপ দেওয়া আছে, 1 2 3 4। এই চারটের মধ্যে কোন ধাপটি প্রথমে হবে, তারপর কোন ধাপটি হবে, তারপর কোন ধাপটি হবে, তারপর কোন ধাপটি হবে, সেটি আমাকে নির্ণয় করতে হবে। এবং সেই সাজানো ধাপগুলি নিচে 4টে অপশন আকারে দেওয়া আছে। এই চারটির মধ্যে কোনটি সঠিক সেটি আমরা নির্ণয় করব। এই প্রশ্নটির উত্তর করার পূর্বে এই প্রশ্নটির সঙ্গে যুক্ত যে ফর্মুলা সেটি আমরা প্রথমে জেনে নেব। ফর্মুলাটি হলো y ইকুয়াল টু fx বক্রটির উপর যে বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে সেই বিন্দুতে আমরা লিখতে পারবো dy বাই dx ইকুয়াল টু tan থিটা। চলো আমরা 20 দাগের প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে যেটি দেওয়া আছে সেটি আমরা লিখে ফেলি। দেওয়া আছে y ইকুয়াল টু 1 প্লাস 2x মাইনাস 3x স্কোয়ার। এরপর আমরা এটা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। তাহলে আমরা পাবো dy বাই dx ইকুয়াল টু 1 হচ্ছে ধ্রুবক পদ, এর ডেরিভেটিভ হচ্ছে 0, প্লাস 2x, 2 হচ্ছে কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে 2x এর ডেরিভেটিভ হবে 2 ইন্টু 1 মাইনাস 3x স্কোয়ার। এর ডেরিভেটিভ কী হবে না 3 কনস্ট্যান্ট থাকলো, x স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x। তাহলে এটাকে আমরা সিম্পলিফিকেশন করলে পাবো 2 মাইনাস 6x। এবার দেখো আমরা জানি যে যেহেতু dy বাই dx ইকুয়াল টু ট্যান থিটা, এখানে থিটা মানে কত ডিগ্রি বলেছে দেখো প্রশ্নে, থিটা মানে বলেছে 45 ডিগ্রি, তাহলে আমরা লিখব ট্যান 45 ডিগ্রি, বা dy বাই dx মানেই আমরা পেলাম 2 মাইনাস 6x। তাহলে dy বাই dx এর জায়গায় আমরা লিখব 2 মাইনাস 6x ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, বা 2 1টা এদিকে আসে তাহলে মাইনাস 1 ইকুয়াল টু 6x। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 1/6। তাহলে আমরা এই x এর মানটি আমরা এই y ইকুয়াল টু 1 প্লাস 2x মাইনাস 3x স্কোয়ার অর্থাৎ প্রদত্ত যে সমীকরণ সেখানে বসিয়ে দেবো। সেখানে যদি আমরা বসিয়ে দিই x এর মানটি, তাহলে আমরা কার মান পাবো, সেখান থেকে আমরা y এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো এবার দেখি ধাপগুলো কোনটা হবে। সবার প্রথমে কোনটি হবে দেখো, প্রথমে আমরা বক্রের সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করব, অর্থাৎ এটা হবে 1 নম্বর। তারপরে আমরা কি করব, তারপরে আমরা dy বাই dx ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি থেকে x এর মান নির্ণয় করব। তাহলে এটা হবে 2 নম্বর, অর্থাৎ প্রথমে হবে 3, তারপরে হবে 2। তারপরে x এর যে মানটি অর্থাৎ x এর নির্ণীয় মান বক্রে বসিয়ে y এর মান নির্ণয় করব, তাহলে 1 নম্বরটা হবে 3 নম্বর। তাহলেই
আমরা নির্ণয় বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে যাব না? নির্ণয় বিন্দুটির স্থানাঙ্ক হবে 1.6, যদি আমরা এক্সের এই মানটা এখানে বসাই তাহলে ওয়াইয়ের মান দেখবে পাবো হচ্ছে 5/4। তাহলে দেখো, তাহলে প্রথমে হলো আমার হচ্ছে 3, তারপরে হচ্ছে 2 নাম্বারটি, তারপরে হলো 1 নম্বরটি, তারপরে হলো 4 নম্বরটি। তাহলে দেখো অপশন হবে সি।